গোল্ডেন হাট থেকে সকালবেলা কত ট্রেন এসে ছুটেছে, কত পাখি, কি সুন্দর লাগছে। এদিকে পুরো কুয়াশা ওই সাইডে। এখানে আমরা যেখানে ছিলাম গোল্ডেন হাটে, এইখানে গোমতী মাতা উদ্গম স্থল বলে একটা মন্দির আছে। তিনি সুদীপ্তা আগে হেঁটে হেঁটে যাচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত। সকালটা খুব সুন্দর লাগছে। আজকে আমরা রয়েছি পিলিভিট টাইগার রিজার্ভের ঠিক পাশেই গোল্ডেন হাট বলে একটা রিসর্টে। কালকে আমরা এখানে নাইট হল্ট করেছিলাম। এবার আমরা এখানে সকালে বেরিয়ে যাচ্ছি ধারচুলার উদ্দেশ্যে। প্রায় 300 কিলোমিটার, 9-10 ঘন্টা লাগবে। সপ্তমীর সকালবেলা দুর্গা মাতার মন্দির, মনটা খুব ভালো হয়ে গেল। শিবলিঙ্গ রয়েছে, এদিকে শিবলিঙ্গ রয়েছে, জায়গাটা খুব সুন্দর। হচ্ছে মন্দির, এটা হচ্ছে গোমতী মাতার সোর্স বলে ধরা হয়। লখনৌতে যে গোমতী নদী, তার সোর্স বলে এটাকে ধরা হয়। রোদ্দুর পড়েছে, দারুণ লাগছে সকালবেলা। কি সুন্দর একটা মিঠে কুয়াশার মতো লেগে আছে এর মধ্যে, দারুণ লাগছে। দারুণ লাগছে মানে রীতিমতো দারুণ লাগছে। সকালবেলাটা দারুণ সুন্দর। এই জায়গাটা পুরো ক্ষেত, দু সাইডে চাষ হচ্ছে, গম মনে হয় মোস্ট প্রবাবলি। এই আমরা মেন রোডে উঠছি এখন টুয়ার্ডস খাতিমা বা খাতমা। এই রাস্তাটা দিয়ে যাব। এটা কিন্তু পিলিভিট টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যাবে, মানে কোর রিজিয়নের মধ্যে দিয়ে যাবে আশা করি। দারুণ লাগছে এখন। সুপ্রভাত, একটা সুন্দর সকালবেলা স্বাগত। কাল 7:30 নাগাদ আমরা এই পিলিভিটের পাশে গোল্ডেন টপ রিসর্টে রাত্রিবাস করলাম, করে এখন ধারচুলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গোল্ডেন হাট রিসর্ট। ধারচুলা এখান থেকে 300 কিলোমিটার রাস্তা। তানাকপুর থেকে পাহাড়ি রাস্তা পড়বে, 8-10 ঘন্টা লাগবে। তো যখন পৌঁছে যাব। এখন আমাদের দুদিনের যে রাস্তার ক্লান্তি ছিল সেটা এখন দূর হয়ে গেছে, এখন একদম ক্লিয়ার। ওই যে সামনে যে বোর্ডটা দেখা যাচ্ছে, বোর্ডটা দেখুন, পিলিভিট টাইগার রিজার্ভ। উই আর এন্টারিং পিলিভিট টাইগার রিজার্ভ। এই রাস্তাটা পিলিভিট টাইগার রিজার্ভের বাফার জোনের মধ্যে দিয়ে গেছে। বাঘও আছে, এই চতুর্দিকে বাঘটা আছে। এই হলো পিলিভিট টাইগার রিজার্ভের কি বলে বাফার এরিয়ার মধ্যে দিয়ে রাস্তা। কোর জোনটা আলাদা, সেখানে চুখা, ওটাও মনে হয় বাফার জোনের মধ্যেই। ওখানে চুখা ইকো ট্যুরিজম রিসর্ট আছে। চুখায় এখানে একটা ন্যাচারাল বিচ আছে। আবার সেখানে শীতকালে প্রচুর লোকজন আসেন, আর সেখানে খুব সুন্দর থাকার জায়গাও আছে। আর ওটা টুরিস্ট স্পট, পিকনিক স্পটও বটে। দারুণ রাস্তা, তো ফাটাফাটি রাস্তা। পুরো ফরেস্টের মধ্যে দিয়ে, কি ফরেস্টের মধ্যে দিয়েই তো যাচ্ছি। দারুণ। এখানে একটা দেখুন ওয়াচ টাওয়ার রয়েছে। এখানে রাস্তা দিয়ে টাইগার ক্রসও করতে পারে, লেখা রয়েছে, বোর্ডে লেখা রয়েছে। আর এদিকে এই যে ওয়াচ টাওয়ার রয়েছে। এখানে কেমন হয় যদি এখানে রাত্রিবেলা হোক সকালবেলা হোক, যদি রাস্তার ওপর দিয়ে একটু শার্দুল মামা টুকটুক করে একটু ক্যাটওয়াক করে দেয়, ল্যাজ নাড়িয়ে একটা ক্যাটওয়াক করে দেয় শার্দুল মামা, তাহলে জীবনটা একদম পুরো সার্থক হয়ে যায়। This is beautiful. দারুণ। এই যে চুখা ইকো ট্যুরিজম দারুণ। গোমতী নদী মোস্ট প্রবাবলি, এই শারদা নদী হবে। আর এই সামনে হচ্ছে চুখা ইকো ট্যুরিজম রিসর্ট। দুটো হরিণ আছে, মানে হরিণের গেট রয়েছে। আবার পিলিভিট টাইগার রিজার্ভ। এই যে রাস্তার সামনে দেখুন, বোঝাই পুরো হোলসেল, পুরো ফ্যামিলি বসে পড়েছে রাস্তায়। গ্রুপ অফ মাঙ্কি বাবু। এই পিলিভিট টাইগার রিজার্ভে গোটা 65টা নাকি টাইগার আছে। এটা এই শারদা নদীর যে ড্যাম, সেই শারদা ড্যামের পাশে অবস্থিত এবং বিশাল বড় এরিয়া জুড়ে। তো এখানে শীতকালে এবার শুনছি যে নর্মালি নভেম্বর 15 থেকে ওপেন হয়ে যায়, তো জুন মাস অবধি চলে, বর্ষা আসা অবধি। তো এবার শুনছি 1 নভেম্বর থেকে চালু হয়ে যাবে। দিল্লি, লখনৌ থেকে প্রচুর লোকজন আসেন এখানে।
সাফারিও হয়। আমরা তানাকপুর থেকে 30 কিলোমিটার দূরে রয়েছি, আর প্রথমে আসবে খাতিমা 6 কিলোমিটার পরে, তারপরে 30 কিলোমিটারের মধ্যে তানাকপুর। তার মানে আমরা যেখানে ছিলাম সেখান থেকে তানাকপুর অ্যারাউন্ড 70-75 কিলোমিটার হবে, তারপরে পুরোটাই পাহাড়ে চাপা। তানাকপুর ইজ দ্য লাস্ট প্লেন এরিয়া। এখানে নদীর ওপরে ব্রিজগুলো কিন্তু বেশ সুন্দর। আমরা এখন বানভাসায় রয়েছি। এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা, এইদিকে যেটা দেখাও সুদীপটা, এই যে রাস্তাটা চলে গেল, এইটা চলে যাচ্ছে নেপাল বর্ডারে। এখান দিয়ে রোড এন্ট্রি হয়, মানে এখান থেকে 9 কিলোমিটার তানাকপুর। এইখান থেকে কালী নদী, মানে তানাকপুরে যে কালী নদী, মানে যেটা ওই গুঞ্জি ওখানে কৈলাস ওদিক থেকে যে কালী নদী আসছে নেপাল হয়ে, সেই নদীটা এখানে শারদা নদী নামে পরিচিত। এবং ওই নদীর ওপরে ব্যারেজ আছে, বানভাসা ব্যারেজ। ওই ব্যারেজের ওপরে রাস্তা ক্রস করে নেপালে ঢোকা যায়। মানে দিস ইজ আ রোড এন্ট্রি পয়েন্ট ফর নেপাল। এই রোড হেড থেকে হার্ডলি 5 কিলোমিটার দূরে। এই যে আমরা জাস্ট তানাকপুরের আগে দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। এখন সকাল 9টা বাজে। शौर्या रेस्टोरेंट तनकपुर, जस्ट आउटसाइड ऑफ तनकपुर। यहाँ से पिथौरागढ़ कितना दूर है? 130। तो पिथौरागढ़ यहाँ से 130 किलोमीटर है। भाई साहब से पूछ रहा था, बोला 5-5.5 घंटा लगेगा यहाँ से। हाँ, अच्छा जगह है खाने के लिए, अच्छा जगह है। हम लोग यहाँ रहने का भी प्रबंध किया जाता है, रूम्स है। लोग आके बैठ गए हैं, अभी ब्रेकफास्ट करके निकल जाएंगे। से हाय। সামনে ফোনে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, সামনে আমরা পাহাড় দেখতে পেয়েছি। এই তানাকপুর, এইখান থেকে মাউন্টেন্স চালু হবে আর কি, সামনেই হিমালয় দেখা যাচ্ছে। আর আমরা এখন উত্তরাখণ্ডের কুমায়ুন রিজিয়নে রয়েছি, তানাকপুর শহর পেরোচ্ছি। তানাকপুর আদি কৈলাস পিলগ্রিমেজে স্টার্ট করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এটা রেল হেডও বটে, রোড হেডও বটে। আমি আরও বিশদ বিবরণ দেবো, কিন্তু দিল্লি থেকে এখানে ডাইরেক্ট ট্রেন আসে এবং তানাকপুর থেকে গাড়ি করে বা বাসে করে পিথৌরাগড় বা ধারচুলা ওদিকে যাওয়া যায়। পিথৌরাগড়ের রাস্তায় আমরা বাঁদিকে বেঁকে গেলাম। এই পাহাড় চললো, এইখানে হচ্ছে বিখ্যাত পূর্ণগিরি মন্দির বা পূর্ণগিরি বা পুণ্যাগিরি বিখ্যাত মন্দির, এখান থেকে 20 কিলোমিটার দূরে। এবং পূর্ণগিরি হচ্ছে আদি শক্তিপীঠ। মানে পুরাণকালে কথিত আছে এখানে নাকি মাতা পার্বতী নাভি পড়েছিল, সেই জন্যে এটা অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান। একটা টিলা আছে, মানে 3000 ফিট উঁচু, সেখানে 20 কিলোমিটার, এখান থেকে 20 কিলোমিটার পরে গাড়িতে যাওয়া যায়, তারপরে একটুখানি পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে হয়। তবে নবরাত্রির সময় বেশ ভালো ভিড় হয়, মানে পার্টিকুলারলি এই সময়, এখন যে পুজোর টাইমে নবরাত্রি চলছে, এই সময় বেশ ভালো ভিড় হয় এবং প্রচুর পুণ্যার্থী মাতাজিকে দর্শন করতে আসেন। পিথৌরাগড় 147, চম্পাওয়াত 74। এই যে পূর্ণগিরি যাওয়ার জায়গা, এই যে পূর্ণগিরি যাওয়ার রাস্তা এখানে চলে গেল, এখান থেকে 20 কিলোমিটার। এই হচ্ছে পাহাড়ি রাস্তা। এরা রাস্তা কাটছে, এখানে বৃষ্টির জন্য নয়, কিন্তু রাস্তা কাটছে বলে এখানে পাথর ফেলছে রাস্তা কেটে কেটে। বৃষ্টির জন্য যে রাস্তা আটকেছে সেটা নয়, কিন্তু এখানে রোড তৈরি হচ্ছে, সেই জন্য রাস্তা কেটে করছে, ওই জন্য রাস্তায় যায়। আমরা এখন যাচ্ছি চম্পাওয়াতের ভেতর দিয়ে। সেই চম্পাওয়াত নামটা শুনলেই বুকের মধ্যে কিরকম শিহরণ জাগে। সালটা তখন 1900, মানে ওই আর্লি 1900, 1900 থেকে 1907-এর মধ্যে এই এলাকায় ত্রাস ছিল, দ্য ম্যান ইটার অফ চম্পাওয়াত। আমরা জানি না কতজন আপনাদের মধ্যে ওটা জানেন, কিন্তু এটা ওই সময়কার জন্যে পুরো ত্রাসের কারণ ছিল। ওই 1900 সাল নাগাদ একটি বাঘিনী নেপালে পুরো প্রায় 100-2 মানুষ খাওয়ার পর, মানুষটাকেও বাঘিনী আর কি, 100-2 মানুষ খাওয়ার পর নেপাল থেকে সেই বাঘটাকে তাড়িয়ে দেওয়া হয়। তখন নেপাল থেকে ওই বাঘটা এই কালী নদী এখানে যেটা আছে, সেই নদী ক্রস করে এই চম্পাওয়াত রিজিয়নে ঢুকে পড়ে এবং তার নাম হয় ম্যান ইটার অফ চম্পাওয়াত। তারপরে ওই 1900 থেকে 1907 সাল অবধি
এই বাঘটা রীতিমতো ত্রাসের রাজত্ব চালায়, প্রায় 236 জন মানুষের প্রাণ নেয়, তার অধিকাংশই হচ্ছে মহিলা আর শিশু। আর এই বাঘটা তখন এখানে লোকালি শয়তান নামে প্রচলিত ছিল, মানে বাঘের নাম শয়তান বলে প্রচলিত ছিল। এমনকি সকালবেলায়ও গ্রামে গ্রামেও ডাক শোনা যেত, লোকজন ভয় চোটে বেরোতে পারতো না। 1 মিনিট, এটা বেরিয়ে যাক। তারপর 1907 সালে আমাদের শিকারি বাবু, কোন শিকারি বলো তো, নাম বলো তো, কোন শিকারি? জিম করবেট। 1907 সালে জিম করবেট এই বাঘটিকে শিকার করেন। তা একটা কিশোরীকে এই বাঘটি হত্যা করার পরে তার ব্লাডের ট্রেল রেখে জিম করবেট ফলো করে এই বাঘটিকে মারেন, এবং বাঘটি মারার পরে বাঘটি পোস্টমর্টেম করে দেখা যায় যে কোনো এককালে নেপালে কোনো শিকারির গুলিতে বাঘের দুটো দাঁত পুরো ভেঙে চুরে জখম হয়ে গেছিল। বাঘ ক্যানাইনটা সেই দাঁতগুলো ভেঙে গেছিল বলে বাঘটা এমনি শিকার করে খেতে পারতো না বলে সে নরখাদক হয়ে গেছিল। কিন্তু এই নরখাদকের এখানে মানে মানে পুরো সেটা একটা সন্ত্রাসজনক ঘটনা। আমি জানি না এখনকার লোকেদের এখানে মনে আছে কিনা, কিন্তু 1900 থেকে 1907 সাল এখানে পুরো ত্রাসের রাজত্ব চালায় ওই নরখাদক বাহিনী, যাকে লোকালি বলা হতো শয়তান, দ্য ম্যান ইটার অফ চম্পাওয়াত। গাঙ্গুলি হাট হচ্ছে 95, আলমোড়া 136, মুন্সিয়া দিয়েও যাওয়া যায় এখান দিয়ে 205, তাওয়াঘাট 185, পিথোরাগড় 76, আর আমরা যাব ধারচুলা 168। আমরা লোহাঘাট দিয়ে যাচ্ছি, দারুণ ওয়েদার, রোদ্দুর রয়েছে কিন্তু জানলাটা নামালে ফাটাফাটি সুন্দর ঠান্ডা হাওয়া। আমরা যাচ্ছি লোহাঘাট দিয়ে। এটা পুরোনো দিনের চাঁদ ডাইনাস্টির ক্যাপিটাল ছিল। আর এখানে ওইদিকে রাস্তার বাঁ দিকে এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে। আর এখানে 9 কিলোমিটারের মধ্যে মায়াবতী আশ্রম আছে, যেখানে 1898 সালে স্বামী বিবেকানন্দ এসেছিলেন তার ইউরোপীয় ডিসাইপলসদের নিয়ে। এখানে তিনি ছিলেনও। তো ওই মায়াবতী আশ্রম বা অদ্বৈত আশ্রম এখানে খুব নাম করা। আর এখান থেকে লোহাঘাট থেকে 5 কিলোমিটার দূরে অ্যাবট মাউন্ট বলে একটা জায়গা আছে, পুরোনো দিনের সুন্দর সুন্দর ব্রিটিশ বাংলো আছে, ওটাও দর্শনীয় স্থান। এইটাই হচ্ছে লোহাঘাটের মধ্যে। এই লোহাঘাটের পরের বড় শহর হচ্ছে প্রায় 60 কিলোমিটার পরে পিথোরাগড়। লেফট সাইড থেকে কাঠগোদামের রাস্তা আসছে লেফট সাইডে, আর সোজা গেলে পিথোরাগড় যাচ্ছে। এটা হচ্ছে মেন থানা এরিয়া বলুন কি মার্কেট এরিয়া অফ লোহাঘাট। বাইক যাওয়ারও জায়গা নেই, কি অবস্থা দেখুন। রাস্তা বাইকটা যাচ্ছিল, বাইক যাওয়ারও রাস্তা নেই, সুতরাং দুদিকে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা। জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড প্রোন, বিশাল বড় ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া, মানে বোঝাই যাচ্ছে খুব বাজে অবস্থা। ওই বাইকে আসছিল। দারুণ লাগছে ব্রিজটা, লুকিং একদম পিকচার পোস্টকার্ড। পিথোরাগড় ডান দিকে ঘুরে গেল, ধারচুলা ডান দিকে ঘুরে গেল, সোজা হয়ে গেল গাঙ্গুলি হাট। আলমোড়া গাঙ্গুলি হাট ওদিকে সোজা, আর এদিকে হচ্ছে এটা তার মানে ঘাট হবে এই জায়গাটা মোস্ট প্রবাবলি। দারুণ লাগছে নদীতে। ধারচুলা 121, গুঞ্জি 206, লিপু পাস 250। দুপুর 1:30 আমরা এখন পিথোরাগড়ে ঢুকছি। যেখানে আমরা ছিলাম সেখান থেকে এক্স্যাক্টলি প্রায় 200 কিলোমিটার, 210 কিলোমিটার মতো। ধারচুলা যাওয়ার জন্য তানাপুরের মতো পিথোরাগড়ও হচ্ছে আরেকটা বড় ক্রসিং, মানে ক্রস রোড। এখান থেকে হালদোয়ানি, কাঠগোদাম, লালকুয়া, মানে কলকাতা থেকে এলে হালদোয়ানি, কাঠগোদাম বা লালকুয়াতে ট্রেন, সেখান থেকে গাড়ি করে পিথোরাগড়। দিল্লি থেকে আলমোড়া হয়ে বাসও আসে। আর এদিকে এখানে এয়ারপোর্টও আছে, মানে লোকালি ফ্লাইবিগ বলে একটা অপারেটর আছে, তারা চলে।
কি বলে দেহরাদুন আর একটা কোনো জায়গা থেকে আসে হালওয়ানি থেকে। আচ্ছা, দেহরাদুন আর হালওয়ানি থেকে ফ্লাইট আছে এখানে পিথোরাগড়ের জন্য। বেশ বেশ বড় টাউন, আর পিথোরাগড় ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্সও এটা, তো ইটস ওভারঅল ভেরি নাইস প্লেস। থার্ড লার্জেস্ট সিটি অফ দিস হুমায়ুন এরিয়া। থার্ড লার্জেস্ট কনজেস্টেডও বটে। হ্যাঁ, তো এখান থেকে ধারচুলা হচ্ছে 90 কিলোমিটার। বেশ মানে ঘন বড় আবাদি। সিটি, ঘন আবাদি, বড় সিটি আর ঘন আবাদি ডিস্ট্রিক্টের পরে সব কিছুই আছে প্রায় পিথোরাগড়ে। আর পিথোরাগড় একটা ভ্যালিতে, মানে এটা হিলের মধ্যে হলেও পিথোরাগড় সিটিটা যদি আপনি দেখেন তো খুব বেশি মাউন্টেন না, মানে বেসিক্যালি অন আ ভ্যালি রিজিয়ন। পিথোরাগড় এয়ারপোর্ট দেখা যাচ্ছে এই সাইডে, রানওয়ে দেখা যাচ্ছে, স্মল এয়ারক্রাফট আছে। রাস্তা ভালোই আছে, এখন অব্দি ভালোই আছে। এইখানে তো রাস্তায় চড়া, মানে এটা ইন্ডিয়ান আর্মি স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের জন্য সব চায়না বর্ডারে যায়, তো প্লাস ওই কী বলে কৈলাসের যেটা আমাদের আদিতে লিপু লেকের এরিয়াটা আবার 3-4 বছর আগে নেপালের সঙ্গে গন্ডগোল হয়েছে, মানে নেপাল হ্যাজ স্টপ ক্লেম টু দ্যাট এরিয়া। তো সেই জন্যে এদিকে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স খুবই বেশি। এই জন্যে সৈন্যবাহিনীর তরফ থেকে বা ইয়ের থেকে বিহারের তরফ থেকে রাস্তাগুলোকে ঠিক করে রাখা আছে, যা দেখতে পাচ্ছি। ধারচুলার রাস্তা, মানে রাস্তা একখানে পিচ হয়ে তৈরি করেছিল, তারপরে ম্যাডাম নেচারে যা করার করে দিয়েছে। ধারচুলা যাওয়ার পথে কালী নদী এই যে নিচে বয়ে চলেছে, কালী নদী, ওই পাড়টা মোস্ট প্রবাবলি নেপাল। ওই সাইডে মানে এই যে কালী নদী, এটা সীমানা, এদিকে হচ্ছে ইন্ডিয়া, ওদিকে হচ্ছে নেপাল। ওইদিকে নেপালের রাস্তা। ব্রিজটা তৈরি হচ্ছে নেপালে যাওয়ার জন্য, তখন এটা দিয়ে নেপালে যাওয়া যাবে। এই ব্রিজটা দিয়ে নেপালের এন্ট্রি পয়েন্ট তৈরি হচ্ছে। এই সাইডে আমাদের হোটেল, আমরা এখানে ঢুকছি। একটাও তো জায়গা এবার আসি পারমিটের কথায়। ব্যাস ভ্যালি মানে আদি কৈলাস এবং ওম পর্বত যাওয়ার জন্য পারমিট লাগে, ধর্মা ভ্যালি যাওয়ার জন্য কোনো পারমিট লাগে না। তো এখানে ধারচুলা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এই পারমিটটি ইস্যু করা হয়। গাড়ির জন্য কোনো পারমিট লাগে না, কিন্তু ইন্ডিভিজুয়াল যাত্রীদের পারমিট করাতে হয়। পারমিট করাতে গেলে প্রায় মোটামুটি একটা দিন পুরোটাই সময় লেগে যায়। সেই জন্য সময়ের অসুবিধে থাকলে লোকাল কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করিয়ে পারমিট করিয়ে নিতে পারেন। আমরাও তাই করিয়েছিলাম। এতে খরচা পড়ে মাথা পিছু 1000 থেকে 1200 টাকা মতো। আমরা কবিরাজ ভাটের সঙ্গে যোগাযোগ করে পারমিট করিয়েছিলাম। তার ডিটেলস দেওয়া থাকলো। ছেলেটিকে আমাদের খুবই ভালো লেগেছিল, ইয়ং চ্যাপ কিন্তু খুব প্রফেশনাল। আদি কৈলাস এবং ওম পর্বতের পুরো এবং দার্মা ভ্যালির সব ট্রিপ হোটেল বুকিং ও ম্যানেজ করে দিতে পারবে, পারমিটে করে। খুব প্রফেশনাল, খুব ভালো লেগেছিল, তাই ওর কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম। যদি দরকার পড়ে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কাল সকালবেলা দেখতে হবে কত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায়। এই মোটামুটি ছিমছাম পরিষ্কার, এক রাত্রির জন্য ঠিক আছে। আমরা একটু ধারচুলা শহরটা ঘুরে বেড়াতে বেরিয়েছি। এখানে গান্ধী চকে এসেছি। এখন পায়ে হেঁটে নেপালে যাব। পুরোটাই বাজার এরিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা গাড়ি আনিনি, এখানে কোথায় পার্কিং পাবো জানি না, নেমে আমরা পায়ে হেঁটেই চলে আসছি।
চলো, এটা হচ্ছে ধারচুলার কেএনভিএন। কেএনভিএনের সুন্দর পার্কিংও রয়েছে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি। এখন বেশ রোদ্দুর রয়েছে। এই যে উল্টো দিকে হচ্ছে নেপাল, উল্টো দিকে নেপাল, আর নিচে দিয়ে এই যে কালী নদী বয়ে যাচ্ছে। আর এই হচ্ছে ব্রিজটা, ওই যে ওখানে ব্রিজটা দেখা যাচ্ছে, যে ব্রিজটা ক্রস করে নেপালে যাওয়া যায়। আমরা গিয়ে একটু টুক করে নেপাল থেকে ঘুরে আসবো, বিদেশ ভ্রমণও হয়ে যাবে, সেটাই হচ্ছে প্ল্যান। এই হচ্ছে কেএনভিএন। এই যে কেএনভিএনের পাশ দিয়ে একটা সরু রাস্তা নেমে গেছে, যেটা ওই ব্রিজটার কাছে যাচ্ছে। যে আমাদের এসএসবিতে এন্ট্রি হয়ে গেছে আধার কার্ড দেখিয়ে। এইবার আমরা ধুলাপুর ক্রস করে বিদেশে ঢুকছি। নেপালে যাওয়া, নেপালে যাওয়া। যে ম্যাডাম নেপালে পৌঁছে গেছেন তার সাক্ষী করে রাখা হলো। আমরা নেপালের মার্কেটে ঢুকেছি। নেপালে ঘুরে বেড়ানো, নেপালে ঘোরা, শপিং করা, নেপালে শপিং করার চেষ্টা। এই গলিগুজি দিয়ে ঘুরে বেড়াচ্ছি। উই আর ইন্টু নেপাল। উল্টো পারে ইন্ডিয়া, আর আমরা নেপালের রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। ওই হচ্ছে ব্রিজটা। একটা ছোট্ট বিদেশ ভ্রমণের পরে হোটেলে ফিরে দেখি আমাদের পারমিট প্রস্তুত। এবার খালি আগামীকালের অপেক্ষা। আগামী পর্বগুলিতে দেখুন অবর্ণনীয় সুন্দর ব্যাস এবং দারমা ভ্যালির উপাখ্যান। আমাদের চ্যানেলটি লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।